কলকাতা শহরের বুকে দুটো বাড়ি আর তিনটে ফ্ল্যাটের মালিক রনি সেন আজ আশ্রয় খুঁজে নিয়েছেন বৃদ্ধাশ্রমে এক চিলতে কামরায়। নিঃশব্দে ঘুমিয়ে আছে ফোনটা। বন্ধ জানালার দুটো পাল্লার ফাঁক দিয়ে অনেক সময় যেমন সরু একফালি রোদ না চাইতেন ঘরে ঢুকে পড়ে, তেমনি রনির মনের মধ্যেও ক্ষীণ একটা আশা অকারণেই উকি দিচ্ছে। ছেলে রাজ নাই হোক, স্ত্রী মেঘা অন্তত একবার ফোন করে ঘরে ফেরার ডাক দেবে। কিন্তু এখনো সেরকম কোনো আহ্বান আসেনি। সংসার থেকে বোধহয় চিরতরে রনির বিসর্জন ঘটে গেছে। অবশ্য সংসার বলে যদি রনির কিছু থেকে থাকে। তিনটে মানুষ এক ছাদের তলায় বাস করলেই সংসার গড়ে ওঠে না। পৃথিবীর আলাদা প্রান্তে থেকেও দুটো মানুষের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধন থাকতে পারে, আবার পাশাপাশি থেকেও আলোকবর্ষের দূরত্ব রচনা হয়। অর্থের প্রাচুর্য থাকলেও জীবনের একটা পর্যায়ে এসে রনি বুঝেছেন অনেক কিছুই বাড়ন্ত জীবনে। মেঘা মিস্টার বসাকের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে সেটা বুঝতেও পারেননি। যখন অনুভব করলেন তখন একটা ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন, কিন্তু মেঘা পরিষ্কার জানিয়ে দেয় ধনী বাবার একমাত্র সন্তান হয়ে জন্মেছে সে। কোনো কিছুতেই বাধা পেতে অভ্যস্ত নয়। আর সে তো মিস্টার বসাককে বিয়ে করতে যাচ্ছে না, শুধুমাত্র ওরা পরস্পরের সান্নিধ্য উপভোগ করতে চান। যদিও রনি জানতেন এই সান্নিধ্য যত না মানসিক তার চেয়ে অনেক বেশি শারীরিক, তাও তার পক্ষে সরে যাওয়া সম্ভব ছিল না, কারণ তার এই অর্থ, যশ, প্রতিপত্তি সবকিছুর উৎস মেঘার বাবার ব্যবসা আর সম্পত্তি। একটা বাড়ির মধ্যে তিনটে বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবন ছিল তাদের। যে যার মতো জীবন কাটাতেন, তাও একটা টান তো ছিলই। কিন্তু সম্প্রতি তুমুল অশান্তি ঘনিয়ে ওঠে রনির সাথে তার স্ত্রী পুত্রের, যার ফলস্বরূপ অভিমানে রনির গৃহত্যাগের সিদ্ধান্ত। বসাকের সাথে মেঘার সম্পর্কটা বাধ্য হয়ে রনি মেনে নিয়েছিলেন, কিন্তু বসাকের উচ্ছন্নে যাওয়া মেয়েটার সাথে রাজের লিভ টুগেদার করার সিদ্ধান্তটা রনি আর সহ্য করতে পারেননি। সবচেয়ে অবাক হয়েছিলেন রাজের এই কাজে মেঘার নিঃশর্ত সমর্থন দেখে। রনি তার তুনিরের অব্যর্থ তীর হিসেবে গৃহত্যাগের কথাটা বলেন, কিন্তু যেটাকে নিজের মোক্ষম অস্ত্র ভেবেছিলেন কার্যক্ষেত্রে দেখলেন সেটা বুমেরাং হয়ে তার দিকেই ধাবিত হল। মা ছেলে দুজনেই যেন রনিতের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রচণ্ড অভিমানে এই বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্তটা নিলেন রনি। চাইলেই অন্য কোথাও জীবনটা কাটাতে পারতেন, কিন্তু অপমানিত রনি তীব্র অভিমান থেকেই বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্ত নেন। ভালো আছো? অতীতের কোলে ফেলে আসা কণ্ঠের ডাকে মুখ তুলে তাকালেন রনি। চুলের রূপলির উকিঝুঁকি ছাড়া সাথী আজও একই রকম আছে। উল্টো দিক থেকে একজনকে হেঁটে আসতে দেখেছিলেন রনি, কিন্তু সে যে তার প্রাক্তন সেটা খেয়াল করেননি। সাথী খুব সহজভাবে প্রশ্নটা করেছে, কিন্তু রনিকে যেন স্থবিরতা গ্রাস করেছে। মাঝখানে ৩০টা বছর কেটে গেছে। সাথী তলিয়ে গিয়েছিল বিস্মৃতির পারাবারে। এতদিন পরে এই জায়গায় আবার সে সামনে এসে দাঁড়াবে কখনো ভাবেননি রনি। নিশ্চুপ হয়ে একদৃষ্টিতে সাথীর দিকে তাকিয়েছিলেন রনি। ভালো আছো? সাথী তার প্রশ্নের পুনরাবৃত্তি করল। সাথীর খুব সাধারণ একটা প্রশ্নটার মধ্যে যেন রনিতের সারা জীবনের অনুসন্ধান লুকিয়ে আছে। ভালো থাকার জন্যই তো একদিন মানসিকতা আর আর্থিক সঙ্গতি দুই দিক থেকেই মধ্যবিত্ত সতীর হাত ছেড়ে মেঘার হাত ধরেছিলেন। রনির চোখে ভেসে উঠল সাথীর সাথে তার উদ্দাম প্রেম, জামনের গণ্ডি পেরিয়ে শরীরকেও ছুঁয়ে গিয়েছিল। তারপরেই রঙ্গমঞ্চে মেঘার অনুপ্রবেশ ঘটে। সাথীর শরীর, মন, অনুভূতি, ভালোবাসা, অভিমান সবকিছুকে একটানে ছুঁড়ে ফেলে ধনী নন্দিনী মেঘার পাখনায় ভর করে রনি উন্নতির সোপানে পা রাখেন। কি গো, তুমি রেডি? বাবুরা এসে যাবে এক্ষুনি। সাথীর পেছনে এসে যে দাঁড়ালো সেও রনির ফেলে আসা অতীতের এক চরিত্র। আজ সাথীর স্বামীরূপে দেখলেন অয়নকে। সাথীর প্রতি অন্যের যে এক নিরুচ্চারিত, শর্তহীন ভালোবাসা ছিল তা জানতেন তিনি। জীবন আবার এক জায়গায় দাঁড় করিয়েছে তাদের। পার্থক্য একটাই, তার মতো সন্তানের কাছে অবহেলিত নয় ওরা। সাথীর ছেলে বৌমা কর্মসূত্রে বিদেশে গিয়েছিল, মেয়েও বিদেশে। অয়ন অসুস্থ থাকায় পরিচারকের ভরসায় বাবা মাকে না রেখে পরিচিত এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল। আজ আবার ওরা বাড়ি ফিরে যাবে। রনি ঝাপসা চোখে দেখলেন, বাবা বলে অয়নকে জড়িয়ে ধরল যে ছেলেটি, সে দেখতে অবিকল ৩০ বছর আগের রনি।